গত ক্লাসে এই পর্যন্ত আমরা পড়ছি। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠন। হাতে একটা খাতা কলম রেডি থাকবে। আমি যে কথাটা নতুন বলবো সেটা পাশে লিখে নিবা, যে ছন্দটা নতুন বলবো সেটা পাশে লিখে নিবা। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিক অনুযায়ী আমরা একটু আলোচনা করি ক্রোমোজোমের ভৌত গঠন, অর্থাৎ ক্রোমোজোমটা দেখতে কেমন। গতদিন আমরা দেখছিলাম একটা কোষের ভিতরে যে পেঁচানো তন্তুগুলো কিভাবে এই তন্তুগুলো একটা বডি সৃষ্টি করে, অর্থাৎ এক্স আকৃতি ধারণ করে। দেখো তো এটা একটা এক্স আকৃতির মতো কিনা। হ্যাঁ, এটা একটা এক্স আকৃতির মতো। যদি আমি এইভাবে এক্সটা আঁকাই, তাহলে এই পেঁচানোর সুতাগুলোই আজকে কিভাবে এই এক্স আকৃতি ধারণ করে এটা একটু ডিটেলস ভাবে পড়তে হবে। দেখো এখানে দেখো 30, 300, 700, এগুলোর কি মান, এগুলো কেন দেওয়া আছে, এই ব্যাখ্যাটা আজকে আমরা একটু ক্লিয়ার ভাবে জানতে পারবো, যে কেন 700, কেন 300, এগুলোর মানেই বা কি। দেখো এখানে আমরা যখন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যখন মেটাফেজ দশা, মেটা মানে মধ্য, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, যে কোষ বিভাজনের বিভিন্ন দশা আছে, সেই দশায় যদি আমরা জাস্ট যৌগিক অণুবীক্ষণ যন্ত্র প্রয়োগ করি, তাহলে আমরা এরকম একটা গঠন টের পাবো। কিন্তু যখন সাধারণ অবস্থায় কোষ থাকে তখন কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। কিন্তু যখন এক্স আকৃতি ধারণ করে মেটাফেজ দশায় চলে যায়, তখন সেটা আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাই। তাহলে এই এক্স আকৃতি ধারণ করে আগে কোন অবস্থায় থাকে? উত্তর হবে ক্রোমাটিন। কারণ টিন মানে সুতা আর জোম মানে দেহ। দেখো তো এক্স একটা দেহর মতো কিনা। হ্যাঁ, এটা একটা দেহ আকৃতির, এটা কিন্তু একটা দেহ আকৃতির। এবার আমরা একটু রিডিং আসি। ক্রোমোজোমের মূল উপাদান ক্রোমাটিন, অর্থাৎ এই যে এক্স আকৃতির যে দেহ বস্তুটা, এই যে দেহ বস্তুটাকে আমরা যদি এখান থেকে একটা ক্ষুদ্র একটা অংশ নিয়ে চিন্তা করি, তাহলে এটাকে যদি আমি, এই যে এক্স আকৃতির যে দেহটা, এটা কিন্তু অসংখ্য পেঁচানো পেঁচানো সুতা আকৃতির এরকম। এখানে একটা সেন্ট্রোমিয়ার, আর এখানে আবার পেঁচানো পেঁচানো এরকম, এখানে আবার পেঁচানো পেঁচানো। তাহলে এই দেখো একটা এক্স আকৃতির একটা বডি গঠন করলো অসংখ্য সুতা পেঁচিয়ে পিছিয়ে কিন্তু, আর এইগুলোর নামই কিন্তু ক্রোমাটিন। আবার এগুলো যখন একটা এক্স আকৃতির একটা দেহ গঠন করলো, সেটার নামই তখন ক্রোমোজোম হয়ে গেল। কারণ সোম শব্দের অর্থই কি? দেহ। তাই এটা একটি এক্স এর আকৃতির একটা দেহ গঠন করছে। তাহলে ক্রোমাটিন পেঁচিয়ে 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 ক্রোমোজোম তৈরি হয়। তাই এইখানে সেই জিনিসটাই জুম করা হয়েছে। দেখো এইখান থেকে ছোট্ট একটা অংশ কেটে নিয়েছে, নিয়ে এগুলো দেখো যখন এখান থেকে পেঁচানো গুলো খোলার ফলে দেখো এরকম 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 জালের মতন এইখানে যে চিত্রটা, তাহলে এই যে পেঁচানো অংশটার এইখান গুলোকে বলা হয় হেটারোক্রোমাটিন, আর এই সাইড গুলোকে বলা হয় ইউরোক্রোমাটিন। এখন ইউ শব্দের অর্থ কে বলতে পারবে? দ্রুত বলো তো। ইউ শব্দ, ইউ ভালো। ক্রোমাটিন। দেখো এখানে ইউ হ্যাঁ মানে গুড। হ্যাঁ, আর বলা লাগবে না, আর বলা লাগবে না। দেখো তাহলে এই যে ক্রোমাটিনটার নাম হচ্ছে ইউক্রোমাটিন, যেটা ভালো ক্রোমাটিন। তার মানে ভালো ক্রোমাটিন মানে কি? এরা তথ্য বহন করে। আর যেটা হেটেরো, হেটেরো শব্দের অর্থ অনেক জায়গায় জীবনে পাবা। আমি উদাহরণগুলো এখন না দিই। হেটেরো শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ বিভিন্নতা, খারাপ, ব্যাড, নট গুড, এইগুলো। আর যেগুলো তথ্য বহন করে না তার নাম হেটেরো। হেটেরো মানেই একটা ভালো ছেলে, একটা খারাপ ছেলে। ভালো মানে ইউ, এই যে ইউক্রোমাটিন, ইউ মানে কিন্তু ভালো, এখানে যে ইউ শব্দটা আছে। আর তার সাইডে যে হেটেরোক্রোমাটিন, এই অংশটা, এটা কিন্তু আমরা কি কাকে জুম করে পেলাম? এই দেহকে একটা জুম করে পেলাম, কারণ দেহটাই গঠিত ওই চিকন চিকন ফাইবার মিলে পেঁচানো সুতা দিয়ে। তাই এই যে বেশি পেঁচানো অংশটা, এই বেশি পেঁচানো অংশটাকে হেটেরোক্রোমাটিন বলবো। কারণ এই অংশগুলো কখনোই জিন ধারণ করে না, অর্থাৎ তথ্য বহন করবে না। অর্থাৎ তোমার বাপ যদি একটু বেশি লম্বা হয়, তাহলে তুমি একটু বেশি লম্বা, সেই তথ্যগুলো এখানে লেখা থাকবে না। লেখা থাকবে কোথায়? এই অংশটুকুই। তাই এর নাম ইউক্রোমাটিন। ইউ মানে ভালো ক্রোমাটিন। তো ভালোরা কারা? যারা বেশি চরিত্রবান হয়, মানে এরাই বেশি তথ্য বহন করবে। তাহলে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন, ক্রোমাটিন মানে কিন্তু সুতা, যেটা হেটেরো সেটা খারাপ সুতা, সেটা তথ্য বহন করে না, সেটা জিন বহন করে না, জিন তথ্য কিচ্ছু বহন করে না। আর ইউ মানে ভালো ক্রোমাটিন। দেখো তার পরেরটাকে যদি আমরা একটু জুম করি উপরের দিকে, এগুলো একটু মুছে দিই, তারপরে একটু রিডিং পড়ি। এমনি চিত্রে এখন কি বলছে সেটা আমার জানা এখন অত্যন্ত জরুরি।
তারপরে এখান থেকে দেখো একটা তীর চিহ্ন দিছে, অর্থাৎ আমরা ইউক্রোমাটিনটাকে আমরা জুম করে নিয়ে গেছি এইখানে। হেটেরোক্রোমাটিন নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে না। দেখো এখানে দেখো লুপড, লুপড শব্দের অর্থ লিখে নাও যে পেঁচানো। দেখো এইগুলো সুন্দর সুন্দর লুপ গঠন করতেছে, এরকম একটা লুপ। লুপ মানে একটা ঘূর্ণন, একটা দড়িকে তুমি এইভাবে পেঁচিয়ে ফাঁসি বানালে, সেই ফাঁসিটাকে বলা হয় লুপ। তাহলে এটা একটা লুপ ডিএনএ। তাহলে আমরা ইউক্রোমাটিনটাকে যদি জুম করি তাহলে এরকম পাহাড়ের মতো আকৃতি পাবো, অর্থাৎ এখানে একটা ফাঁসি পাবো। সেই ফাঁসিটাকে এখান থেকে এইটুকু যদি জুম করি, দেখো এখানে ছোট্ট করে একটা জুম করেছে, এখানে একটু জুম করেছে। তো ওই জুম অংশে দেখো আবার পেঁচানো সুতা। সেই পেঁচানো সুতাটা পরবর্তীতে দেখো এই যে গোল গোল, এই যে গোল গোল, এই যে গোল গোল, এগুলোকে বলা হয় প্রোটিন। পরীক্ষা আসে কোন ধরনের প্রোটিন ক্রোমাটিন তন্তুতে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করে? উত্তর হবে হিস্টোন প্রোটিন। এখন হিস্টোন শব্দের অর্থ কি ভাইয়া? হিস্টোন শব্দের অর্থ হচ্ছে জাল বা নেট বা ওয়েব, WEB, ওয়েব। ওয়েব মানে জাল। দেখো তো এই প্রোটিনগুলোর সাহায্যেই ক্রোমোজোম কিন্তু জালের ন্যায় অংশ সৃষ্টি করে। কতটা আমাদের একটু করেন তো, হ্যাঁ বলো। মানে হিস্টোনের সম্পর্কে একটু আগে বলছেন যে পরীক্ষায় আসে যেটা। ও আচ্ছা, ওইটা আবার বলবো তাই। হ্যাঁ হিস্টোন, হিস্টোন কথাটি এসেছে হিস্টামিন থেকে। হিস্টামিন যেমন আমাদের মানে হিস্টামিন কিন্তু আমাদের রক্তক্ষরণ একটু বন্ধ করে, হিস্টামিন ওষুধগুলো অ্যালার্জি জাতীয় ওষুধ, সেই শব্দটি থেকে এসেছে হিস্টোন প্রোটিন। এখন হিস্টোন শব্দটা অর্থ হচ্ছে ওয়েব। ভিটামিনের পরীক্ষা কি আসে, হবে? আমি বুঝতে পারছি, পরীক্ষা আসে যে ক্রোমোজোম তৈরিতে ক্রোমাটিন তন্তুর সাথে, দেখো ক্রোমাটিন তন্তুর সাথে এই যে পাউরুটিন নাই বিভিন্ন গোল 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 প্রোটিন গুলো এই যে চিকন চিকন সুতার সাথে দেখো পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করে কোন ধরনের প্রোটিন? উত্তর হবে হিস্টোন প্রোটিন। এটা কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাওয়া যায় না, আমাদের দেহে কেবল এই হিস্টোন প্রোটিনের বৈশিষ্ট্য। এটা কিন্তু আমরা আগেই পড়েছি, ওই যখন আদিকোষী আর বহু মানে উন্নত কোষী প্রাণী সম্পর্কে যখন পড়ছিলাম আর কি। এখন এই যে গোল 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 প্রোটিন গুলো, তো এই প্রোটিন গুলো নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এখন এইটা এখান থেকে এই ছোট্ট একটা অংশ যখন আমরা জুম করব, এই যে ছোট্ট একটা অংশ, তাহলে আমি এটাকে সুন্দর করে আঁকাই। এই হচ্ছে ক্রোমাটিন তন্তু, এখানে পাউরুটির আকৃতির একটা হিস্টোন প্রোটিন, এইচ দিয়ে হিস্টোন বুঝালাম। তখন আবার একটা তন্তু, আবার এইখানে একটা হিস্টোন প্রোটিন, আবার এইখানে আবার তন্তু, আবার একটা হিস্টোন প্রোটিন। তো এখান থেকে এইটা কিন্তু একটা সুতা পরস্পর দুইটা প্রোটিনকে যুক্ত করছে। সেই সুতাকে যদি জুম করি তাহলে আমাদের বহুল কাঙ্ক্ষিত যে পরিচিত কাঠামো সেটার নামই হয়ে যাবে তখন ডিএনএ, আরএনএ কাঠামো। ওই যে সে আমরা যে কাঠামোটা পড়ি অ্যাডেনিন থায়ামিন এরকম এরকম সাপের মতো ডাবল হেলিক্স, সেই অংশটা পাবো, দেখিছো? তাহলে এই হচ্ছে ডিএনএ এর কাঠামোটা কোত্থেকে আসছে, ওই সে ক্রোমোজোমটা পেঁচিয়ে পেঁচিয়ে। এখন তুমি উল্টো ভাবে ভাবতে পারো, প্রথমে ভাবতে পারো যে প্রথমে আমি ক্রোমোজোমটা এবার নিজে নিজে তৈরি করছি, ক্রোমোজোমটা এবার নিজে নিজে তৈরি করব। দেখো একটু বুঝছে নেই, সর্বপ্রথম কি হলো তাহলে, আমি এখানে কিন্তু একটা সুতা ছিল, এই একটা সুতা আঁকালাম, এই মনে করো একটা সুতা আঁকালাম। এবারে এই প্রোটিন গুলো এখানে দিলাম, এখানে প্রোটিন গুলো দিলাম। এবারে এই প্রোটিন গুলোকে আমি সেকেন্ড চিত্রে মনে করো এরকম 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 অংশ, তারপরে এরকম 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 অংশ, মানে এখান থেকে আমি এবার এর ভিতরে ঢুকছি। আগে তো আমরা এইভাবে ঢুকেছিলাম, এবার আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি, গিয়ে আমরা এই এক্স আকৃতির দেহটা তৈরি করব। এইবার আমরা একটু রিডিং পড়বো, আর সবকিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে পানির মতো। রিডিং পড়ে এবার একটু তো আমি যে যে লাইনগুলো দেখাবো সেগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটু দেখো। ক্রোমাটিন, ক্রোমাটিন শব্দটা মানে এটি ক্রোমোজোমের মূল উপাদান। দেখো তো ইরির মূল উপাদান কিনা। হ্যাঁ, এটি কেমন? সূত্রাকার দেহ। ক্রোমাটিন মানেই তো সূত্রাকার দেহ। পরীক্ষা আসতে পারে ক্রোমাটিন শব্দের অর্থ কি, আমার পরীক্ষায় নট বোর্ড পরীক্ষায় হবে সূত্রাকার দেহ বা সূত্রাকৃতির অঙ্গাণু বা দেহ। এটা প্রকৃতপক্ষে ডিএনএ ধারণ করে। হুম, তো প্রাথমিকভাবে এখানে একটু মানে মুছে নেই। প্রাথমিকভাবে এই যে ডিএনএটা, ডিএনএটা মানে তো এইটা, তো এইগুলো
পেঁচায়, পেঁচিয়ে 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 সর্বপ্রথম কি করে, এই যে এটাকে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু দুটো রেপ্লিকেশনের মাধ্যমে ডাবল তৈরি করে ফেললো এবং মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত। এখন এই সাইটে যে তন্তুটা আছে সে এরকম 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 পেঁচায়, পেঁচিয়ে 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 মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকবে। আর এই সাইটে যে বাহুটা এরকম পেঁচিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে, এটা আমি আগের ক্লাসে বলেছি, এরকম তৈরি করবে। আর এই সাইটের যে বাহুটা সে এরকম পেঁচিয়ে 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 এরকম জিনিস তৈরি করবে। আর এই সাইটের যে বাহুটা সেটা এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এটা এক্স আকৃতির দেহ তৈরি করলো। তো এটা কিন্তু এক চান্সে এইভাবে তৈরি করেনি, সর্বপ্রথম হয়েছে 30 ন্যানোমিটার চওড়া, অর্থাৎ এখান থেকে এইটুকুর যে ব্যাস হবে সেটা হচ্ছে 30, তারপরে হচ্ছে কত হবে 300, অর্থাৎ এটা আরো মোটা হবে এরকম, তারপরে কত হবে 700, দেখো 700 পুরো হবে, তার মানে এটা আরো একটু মোটা আকৃতি ধারণ করবে, অর্থাৎ এরকম এরকম মোটা আকৃতি ধারণ করবে, এরকম এক্স আকৃতির। তাই বলছি সর্বপ্রথম 330, তারপরে 300, তারপরে 700 ন্যানোমিটারে গিয়ে দাঁড়াবে। তো এইভাবে কিন্তু এই এক্স আকৃতির দেহটা তৈরি করে। সেই কথাগুলো এখানে বলছে যে প্রথমে হবে হচ্ছে 30। 300 ন্যানোমিটার, বলো 300 ন্যানোমিটার বলো। 300 ন্যানোমিটার বলো, তাই না? মানে 300 তো ছোট, আরো যেহেতু ন্যানোমিটার বলতেছে মানটা, হ্যাঁ, হ্যাঁ, তাই না? 300 মানে কে বলছে তোমাকে ওইটা আরো বড়? 30 ন্যানোমিটারের চেয়ে 300 ন্যানোমিটার আরো বড়। তোমার ভুল হচ্ছে দেখো। ন্যানোমিটার তো মানটা ইনভার্সে না। না না 300 ন্যানোমিটার বড়, 300 ন্যানোমিটার তারপরে 700 বড়। বড়। আচ্ছা আমরা একটা কথা কম বলি। কথা ডবল আসে। আচ্ছা আমি আনমিউট করে দিচ্ছি, আমি যখন কথা বলতে বলবো হ্যান্ড রাইজ করবা, তারপরে আমি মিউট কেবল অন করব, সেক্ষেত্রে একজন মাত্র কথা বলবা। আমি সবাইকে মিউট অল করছি, সমস্যা হলে হ্যান্ড রাইজ করবা। তো হিস্টিন প্রোটিন যুক্ত যখন থাকে, এখনো কি ডাবল হয়? হিস্টোন প্রোটিন গুলো যখন এর সাথে লাগানো থাকে সেই অবস্থার ডিএনএ কে বলা হয়, অর্থাৎ এখানে কিন্তু ডিএনএ ছিল, তার সাথে যখন হিস্টোন প্রোটিন যুক্ত হয়েছে এই পাউরুটিন নাই, তখন সেটাকে একটা দেহ আকৃতির গঠনের জন্য সে প্রস্তুত, তাই এর নাম বলা হয় নিউক্লিওসোম। তাই এর নাম বলা হয় কি? নিউক্লিওসোম। তারপর দেখো এই ধরনের ক্রোমাটিন তন্তুটা কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বলি হেটেরোক্রোমাটিন আর একটাকে বলে ইউরোক্রোমাটিন। তো হেটেরোক্রোমাটিন গুলো কোনগুলো? যেগুলো বেশি পেঁচানো, আর ইউক্রোমাটিন গুলো কি? যেগুলো কম পেঁচানো। এখন পরীক্ষা আসবে যে হেটেরোক্রোমাটিন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়, তখন সেটা একটা অপশনে থাকবে যে সেটি বেশি পেঁচানো, সেটি বেশি তথ্য বহন করে। আসলে এটা কিন্তু কোনো তথ্য বহন করে না, কারণ হেটেরো মানে কি? খারাপ, আর ইউ মানে কম পেঁচানো। দেখো এই সাইটিটা, তাহলে এই দিকের জন্য খেয়াল থাকে। আবার একটু পড়ায় চলে আসি। হ্যাঁ, তারপরে দেখো এইখানে হিস্টোন প্রোটিনের যুক্ত অবস্থাকে বলা হয় নিউক্লিওসোম। সোম মানে বডি, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের, অর্থাৎ এগুলো কিন্তু সব নিউক্লিক অ্যাসিড। একটা বলো তো, একটা ডিএনএ, একটা হচ্ছে ক্রোমাটিন তন্তু কি কি দ্বারা গঠিত? উত্তর হবে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, মনে থাকে যেন। তারপরে হিস্টোন প্রোটিন সংযুক্ত অবস্থার ডিএনএ কে বলা হয় নিউক্লিওসোম, কারণ এটা দেহ মতো গঠন করেছে এই জায়গায়। তারপরে কি হয়েছে দেখো, ক্রোমাটিন তন্তুকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন, একটা হচ্ছে ইউক্রোমাটিন। ইন্টারফেজ ও প্রোফেজ দশায় ক্রোমাটিনের যে অংশ, দেখো যে অংশ অধিক কুণ্ডলিত, অর্থাৎ এই অংশটা বেশি কুণ্ডলিত, সেই সেই অংশটা নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, অর্থাৎ এমন কিছু ডিএনএ ধারণ করে যেগুলো আর তথ্য বহন করবে না, সেগুলো মিথ্যা ডিএনএ। তাই বলছে হেটেরো শব্দের অর্থ কিন্তু মিথ্যা, ফলস, ব্যাড, খারাপ। হ্যাঁ, এগুলো হেটেরো শব্দ বোঝায়। হেটেরো শব্দটির আসল মিনিং হচ্ছে ডিফারেন্ট, মানে বিভিন্নতা, খারাপ, এরকম। এরা এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে না, অর্থাৎ তথ্য বহন করে না। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ এই সকল আরএনএ ওরা তৈরি করে না। সংশ্লেষণ শব্দের অর্থ তৈরি করা, সংশ্লেষণ শব্দের অর্থ সিনথেসিস করা। আমরা যে পড়ি না সিনথেসিস করে, ওই ক্রোমাটিনের যে অংশ, ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত, ওই কুণ্ডলিত না, কইসে খুঁজে পাচ্ছি না। এই দেখো এইখানে ক্রোমাটিনের যে অংশ
কুণ্ডলিত ও সক্রিয় ডিএনএ ধারণ করে। যে অংশ কম কুণ্ডলিত, দেখিস এই যে কম কুণ্ডলিত, এই জায়গাটায় কম কুণ্ডলিত, তাই এটা, এবং সেটা কিন্তু সক্রিয় কারণ সেগুলো তথ্য বহন করে, তাই এর নাম ইউক্রোমাটিন। এখন ক্রোমাটিড কি, দেখো শেষে একটা লাস্টে ডি আছে, ডি মানে ডাবল, তাহলে ক্রোমাটিড কি, ডাবল। পৃথিবীতে যখন প্রথম ক্রোমোজোম আবিষ্কার হয় তখন মানুষের সামনে এরকম আকৃতির একটা ক্রোমোজোম আসে, এরকম। তো এইটা মাঝখান থেকে দুই ভাগে ভাগ হয়ে যায় এই একটা বাহুকে, হয়ে এরকম এরকম আকৃতি তৈরি হয়, এরকম। তার মানে এই একটা বড় বডিটা মাঝখান থেকে দুই ভাগ হয়ে এইভাবে সরে যায়, অর্থাৎ দুইটা কান তৈরি হয়। মানুষের যেমন দুইটা কান আছে না প্রজাপতির, তো দুই সাইডে দুইটা এরকম পাখা তৈরি হয়ে যায় একটা থেকে, একটা বডি থেকে। তো দেখো ক্রোমাটিড শেষে একটা ডি আছে, ডি মানে ডাবল, তাহলে এ একটা এক নাম্বার, এটা দুই নাম্বার, তো এরকম ডাবল তৈরি জিনিসকে বলা হয় ক্রোমাটিড। এখন ক্রোমাটিড কিভাবে, আমি কিভাবে বুঝবো, একটা সেন্ট্রোমিয়ার, এই সাইডে একটা বাহু, এই সাইডে একটা বাহু, এই সাইডে একটা বাহু, এই সাইডে একটা বাহু, তাহলে এই অংশটাকে বলা হয় একটা ক্রোমাটিড, এই অংশটাকে বলা হয় একটা ক্রোমাটিড। তো এই একটা ক্রোমাটিড, এই দুই নাম্বার ক্রোমাটিড, তাহলে একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড থাকে। দেখো এখান থেকে এই অংশটা একটা ক্রোমাটিড, এখান থেকে এই অংশটা একটা ক্রোমাটিড, মনে থাকে যেন। টিড মানে ডাবল, মানে ডাবল মানে কি দুই, অর্থাৎ দুইটা ক্রোমাটিড থাকে একটা কোষের, এটা যেন মনে থাকে একটু। তারপরে একটু আসি, ক্রোমাটিড পড়লাম। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ের প্রথম এটা দৃষ্টিগ্রস্ত হয়ে পরীক্ষায় আসবে না। তো ক্রোমোজোমের লম্বালম্বি দুটি অংশে বিভক্ত হয়, যার প্রতিটির নাম ক্রোমাটিড, অর্থাৎ এই হচ্ছে এখানকার প্রতিটি একটা অংশকে বলে ক্রোমাটিড, এটা যেন মনে থাকে। সেই কথাটা কিন্তু এখানে বললো। এখন সিস্টার ক্রোমাটিড নামক একটা নাম আছে, দেখো এখানে সিস্টার ক্রোমাটিড কাকে বলে। এখানে এই হচ্ছে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের একটা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা বাহু। তো সিস্টার ক্রোমাটিড হচ্ছে, আমি যদি এই বাহুকে যদি জিজ্ঞাসা করি, এই বাহুকে বলো তো তোমার বোন কে, ও বলবে আমার বোন এইটা। আমি যদি বলি এ তোর বোন কে বলতো, ও বলবে আমার বোন এইটা। বোন ইংলিশ নামই হচ্ছে সিস্টার। তো সিস্টার মানে সহোদর, আমার মায়ের পেটের বোনকে আমি বলবো সিস্টার, তাই না, মানে বোন। তাহলে একে যদি জিজ্ঞাসা করি তাহলে একে বলবে সিস্টার। তাহলে একটি ক্রোমোজোমের একই পার্শ্বে একটি বাহুর অপরটিকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। কিন্তু ক্রোমাটিড দুই প্রকার, একটা আছে সিস্টার যেটা এখন আলোচনা আছে বইতে, আর একটা আছে নন সিস্টার, নন মানে নেই। অর্থাৎ এইখানে দুইটা এক্স আকৃতির ক্রোমোজোম আছে, এই যে দুইটা এক্স আকৃতির ক্রোমোজোম, আমি যদি এই বাহুকে জিজ্ঞাসা করি, এই বাহুকে যে বলতো তোর নন সিস্টার ক্রোমাটিড কোনটা, তোর মানে সৎ সৎ বোন কোনটা, ও বলবে আমার সৎ বোন এইটা, মানে অপর ক্রোমোজোমের। তাই বলছে এটার নাম নন সিস্টার, মানে দুইটি ভিন্ন ক্রোমোজোমের একটি বাহুর সাপেক্ষে অপর ক্রোমোজোমের অন্য বাহুকে বলা হয় নন সিস্টার, এটা মনে থাকে যেন। নন সিস্টার এবং সিস্টার, নন সিস্টার সম্পর্কে পাবা এর পরের অধ্যায়ে, সেখানে সুন্দর করে বলা আছে যে নন সিস্টার ক্রোমাটিড কোনটা। তো একটু জানিয়ে রাখলাম আর কি, হ্যাঁ, তো মনে থাকে যেন এটা। তারপরে একটু দেখো এখানে, তাহলে সিস্টার ক্রোমাটিড কি বুঝলাম, একই ক্রোমোজোমের দুইটা বাহুর একটি অপরটিকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। তো এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই, তবে এই যে ক্রোমাটিডটাকে এক ধরনের নামকরণ করেছিলেন এক বিজ্ঞানী, সেটার নাম কি, ভেজডোভস্কি। এটার কি নাম করেন, ক্রোমোনেমাটা। এখন তোমরা যারা এখন এইচএসসি পর্যায়ে আছো তারা কিন্তু হাইড্রা চ্যাপ্টারটা আছে, সেখানে এখানে দেখবা যে নেমাটোসিস্ট এটা হাইড্রার একটা সূত্রক বা থলে বা আক্রমণকারী অংশ। তো এটার নাম নেমাটোসিস্ট। তাহলে এই সেই নেমা শব্দটি, দেখো এখানেও নেমাটা আছে, তাহলে নেমাটা শব্দটির নাম হচ্ছে কাঁটাযুক্ত সুতা বা সুতা। তাহলে এইখানকার এই দুইটা দেখো বাহু, তো এই বাহুটার নামই তো পরস্পরের ক্রোমাটিড, তাই না, এখান থেকে এটা একটা বাহু, এখান থেকে এটা একটা বাহু, তো এটা কিন্তু পরস্পরের ক্রোমাটিড বলা হয়, কারণ ক্রোমাটিড কয়টা থাকে, দুইটা, শেষে ডি আছে, ডি মানে ডাবল, ডি মানে ডাবল, ডাবল মানে কয়টা, দুইটা, তাহলে একটি কোষে দুইটা ক্রোমাটিড থাকে, যার প্রত্যেকটিকে ভেজডোভস্কি নাম দিয়ে দেয় ক্রোমোনেমাটা, অর্থাৎ ক্রোমোজোমের দুইটা রশি যার একটা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত। তাহলে এইটা একটা ক্রোমোনেমাটা, এটা একটা ক্রোমোনেমাটা, মনে থাকে যেন। নেমাটা মানে সূত্রক, কেমন সূত্রক,
একটু শক্ত সূত্রক। দেখো তো এই যে ক্রোমোজোমটা এখানে দেওয়া আছে, এই দুই সাইডে দুইটা হচ্ছে রশ্মি বা দড়ি, সেই দুইটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে, কারণ সেখানে অসংখ্য পেছানো পেছানো সুতা আছে। আর এই জুমের থেকে এখানে কিন্তু একটু ডিটেলস বলছি আমি সবকিছু, কারণ আজকে সবাই জয়েন দিছো, কেউ দুর্বল স্টুডেন্ট আছো, কেউ স্ট্রং স্টুডেন্ট আছো। কারণ আমি যখন কোশ্চেন করি তখন ফুল মার্ক পাই এখানে। আজকে যেমন 4 জন ফুল মার্ক পেলো। হ্যাঁ, কিছু বলবা? এটা আপনি যখন যে পার্টটা পড়ান তখন ওইটা একটু জুম করে দিলে বেটার হতো। আমার আসলে চোখের সমস্যা আছে, তো সেজন্য আমি কিছুই দেখতে পারি না ঠিক করে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। হবে, আগের থেকে একটু ঠিক আছে। দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। সেন্ট্রোমিয়ার সেন্টার থেকে এসেছে, আর মিয়ার মানে অংশ। হ্যাঁ, এখানে সেদিনকে পাইছো ক্রোমোমিয়ার, আর একটা অংশ পাইছো। তাহলে মিয়ার শব্দটি একবার তুমি যদি জেনে যাও, ক্রোমো শব্দের অর্থ রং, আর মিয়ার মানে অংশ বা পার্ট বা বস্তু। তো এখানে অংশ কথাটা বেশি ব্যবহৃত। মিয়ার শব্দের অর্থ হচ্ছে অংশ, লিখিনীয়। এখন দেখো প্রতিটি ক্রোমোজোমের একটি অরঞ্জিত অঞ্চল থাকে। তাহলে আমি যদি অপর পেজে যাই, তাহলে আমি এখানে একটু ক্রোমোজোমটা আঁকিয়ে ফেলি। ধরো এটাকে আমি আঁকাই দিলাম, এটা একটা ক্রোমোজোম, এগুলো একটু মুছে দিই। এই হচ্ছে একটা ক্রোমোজোম। ক্রোমোজোম গুলো এগুলো কিন্তু সব রঙিন, এই দেহগুলো কিন্তু সব রঙিন, কিন্তু ক্রোমোজোমের এই অংশটা আর রঙিন না, তাই বলছে এটা অরঞ্জিত অঞ্চল। রঞ্জিত মানে লাল রং বা রঙিন, আর অরঞ্জিত অঞ্চল মানে বোঝায় যে সেখানে রং লাগেনি, তার মানে এই অঞ্চলটাকে বলা হয় অরঞ্জিত অঞ্চল। তাহলে পরীক্ষা আসবে সেন্ট্রোমিয়ার কোন অঞ্চলে থাকে? অরঞ্জিত অঞ্চল। কোথাকার? ক্রোমোজোমের। এখন ক্রোমাটিডের এই অরঞ্জিত অঞ্চলকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এখন এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমের মিডল অংশ কোনটা? এই অংশটা না মিডল অংশ, তাই এর নাম বলা হয়েছে সেন্ট্রো। আর এটা একটা মিডল অংশের অংশ, মিডল অঞ্চলের অংশ, তাই এর নাম মিয়ার, তাই এই অংশটার নাম বলা হয় সেন্ট্রোমিয়ার। আশা করি সেন্ট্রোমিয়ার নামের আসল মিনিং তুমি বুঝে গেছো। তো আমি একটু এগুলো মুছে দিই। তারপরে দেখো দুইটি সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, আমি সিস্টার ক্রোমাটিড বলছিলাম না? আমি যদি একে জিজ্ঞাসা করি তো তোমার বোনকে, তাও বলবে আমার বোন এইটা, তাহলে এইটার মানে সিস্টার ক্রোমাটিড হবে এইটা। তাই বলছে যে দুইটি সিস্টার ক্রোমাটিডের সেন্ট্রোমিয়ার অঞ্চলে, দেখো তো দুইটা সিস্টার ক্রোমাটিড, এ 1 নাম্বার, এই 2 নাম্বার, তারা কোথায় যুক্ত আছে? সেন্ট্রোমিয়ারের সাথে, দেখো পরস্পরের সাথে যুক্ত আছে। এছাড়া ওদের আর কোনো ঠিক ঠিকানা নেই, দৃঢ়ভাবে সংযুক্ত। কার সাথে? এই যে সেন্ট্রোমিয়ারের সাথে। কারা? দুইটা সিস্টার ক্রোমাটিড, এরা বোন পরস্পর বা ভাই বোন। সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোজোমের একটি খাত সৃষ্টি করে। দেখো তো এই জায়গায় যে আমি দুইটা অংশ আঁকাইছি, তো এইখানে দেখো তো একটা খাঁজ মতন সৃষ্টি করেছে না, গর্ত মতন সৃষ্টি করেছে কিনা? তাই বলছে যে সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোজোমের একটি খাঁজ সৃষ্টি করে। এই খাঁজকে বলা হয় প্রাইমারি বা মুখ্য কুঞ্চন। তাহলে প্রথম যে এইখানে দেখো, এখানে যে একটা দেহ, সেই দেহের দেখো এখানে একটা গর্ত মতন, এখানে একটা গর্ত মতন, তো এই গর্তকে বলা হয় মুখ্য কুঞ্চন। মুখ্য ইংলিশ নাম হচ্ছে প্রাইমারি। তো আশা করি এই পেজে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, সব পড়ানো শেষ। এই পরীক্ষা আসে যে ক্রোমোজোমের, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে ক্রোমোজোমের যে খাঁজযুক্ত অঞ্চলটিকে কি ধরনের খাঁজ বলা হয়? উত্তর হবে প্রাইমারি কনস্ট্রিকশন, বা এই যে প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য কুঞ্চন। যদি কোনো সমস্যা থাকে হ্যান্ড রাইজ করো, আর না থাকলে আমি অপর পেজে চলে গেলাম। ভাইয়া একটা আচ্ছা, সমস্যা আছে, সিস্টার, এটা একটু বুঝাই দিলে সিস্টার মানে বোন। আরেকবার। আমি এই পেজে সুন্দর করে বোঝানো যাবে, একটু দেখো। সিস্টার ক্রোমাটিড, এবং ক্রোমাটিড কয় ধরনের? 2 ধরনের। এক সিস্টার, আর একটা হচ্ছে নন সিস্টার, 2 নাম্বার। হ্যাঁ, তো সিস্টার ক্রোমাটিড, আমি যদি এটা তো একটা ক্রোমাটিড না, এখান থেকে এটা একটা ক্রোমাটিড, আর এখান থেকে এই সাইডে একটা ক্রোমাটিড। দেখো ক্রোমাটিডের সাথে ডি আছে, ডি মানে ডাবল, তাহলে এখান থেকে 1 নাম্বার, আর হচ্ছে 2 নাম্বার। তাহলে এই দুইটা বাহু কিন্তু পরস্পরের সাথে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত। তাহলে দুইটা বাহুকে তুমি চিনতে পেরেছো? হ্যাঁ, পেরেছো। তাহলে তুমি যদি 1 নাম্বারকে জিজ্ঞাসা করো তো তোমার বোনকে, ও বলবে আমার 2 নাম্বার বোন।
কিন্তু আর একটা ক্রোমোজোম যদি এখানে আঁকাতাম, আমি যদি বলতাম তোমার বোন কি এইটা, ও বলবে না, এটা আমার নন সিস্টার, মানে এটা আমার সৎ বোন। হুম, তো এইটা যদি জিজ্ঞেস করি তো ও বলবে আমার 2 নাম্বার আমার সিস্টার ক্রোমাটিড। তাহলে আমি যদি খাঁটি বাংলা ভাষায় বলতে চাই যে সিস্টার ক্রোমাটিড কি, তুমি বলবা যে একটি ক্রোমোজোমের, অর্থাৎ এই ক্রোমোজোমটা একটি বাহুকে যদি জিজ্ঞাসা করো, একটি বাহুর অপর ক্রোমাটিডকে তাদের পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলা হয়। একটি ক্রোমোজোমের বা একই ক্রোমোজোমের অবস্থিত 2টি ভিন্ন ভিন্ন ক্রোমাটিডকে একে অপরের সিস্টার ক্রোমাটিড বলা হয়। এখন তুমি বুঝতে পেরেছো আশা করি, বোঝা গেছে? ইফতেখার, জি ভাইয়া বুঝেছি। দেখো এই পেজে যেগুলো আছে ওই পেজে আমরা অলরেডি সেগুলো পড়ে এসেছি। আজকে আমরা এমন এমন ওয়ার্ড মিনিং শিখবো যেগুলো তুমি অনেক, এই যে কাইনেটোকোর, এই সম্পর্কে তুমি কিন্তু এই কাইনে শব্দটি অনেক জায়গায় পাবা। তো এটা সম্পর্কে আমরা একটু, তার আগে একটু পেজটা একটু ঠিক করে নিই। আচ্ছা, কুঞ্চন বলছেন যে এটা কুঞ্চন বাংলা শব্দের অর্থ খাজ। কুঞ্চিত শব্দের অর্থ খাজ। কুঞ্চিত হয় যদি একটা বীজ, বীজটা দেখবা যে কুঞ্চিত, কুঞ্চিত হলেই সে এরকম 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 হয়ে যাবে। মানে ওই যে কি বলে কেটকু বলে না বাংলা ভাষায়, কেটকু, তো এটা হচ্ছে কেটকু মানে কাবু আর কি, মানে পুষ্টি নাই। সে আমি একটা ফুটবল হাওয়া বের করে দিছো, তাহলে ওটা আসলে কুঞ্চিত বা সংকুচিত। কুঞ্চিত শব্দটি এসেছে সংকুচিত থেকে, সংকুচিত থেকে, বুঝছো? তো আমি এগুলো একটু মুছে দিই। কাজ করে আমি এটা একটু করতে চাচ্ছি। দেখতে পাচ্ছ কি? এটা এই পেজটা একটু ঝামেলা মতো আছে, একটু ছবি তোলাটা ঠিকভাবে হয়নি। তারপরে আমি পড়াচ্ছি, দেখো এইখানে স্বাভাবিক অবস্থায় ক্রোমোজোম 2টির অধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে। এই লাইনটা কোনো ইম্পর্টেন্ট নেই, এই সম্পর্কে পরে পড়বো। বাহু, তো এখানের একটা কথা ভুল আছে যে প্রতিটি ক্রোমোজোমের 2টি বাহু থাকে না। উত্তর হবে 4টি বাহু থাকে, 1টা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, বুঝছো? অন্য বইতে এটা ঠিক আছে। তো আর ক্রোমাটিড থাকে কয়টা আর বাহু থাকে কয়টা? আর মানে বাহু, পরীক্ষা আসে যে একটি ক্রোমোজোমের কয়টি বাহু থাকে। অনেক বইতে দেওয়া 4টি, অনেক বইতে দেওয়া 2টি। তো প্রতিটি ক্রোমোজোম কিন্তু 2টা বাহু থাকে না। বাহু মানে হাত, কয়টা হাত দেখো তো, এখানে একটা হাত, এখানে একটা হাত 2টা, এখানে একটা হাত 3টা, এখানে একটা 4টা। আর ক্রোমাটিড কয়টা? এই সাইডে এখান থেকে একটা অংশকে বলে ক্রোমাটিড, আর এখান থেকে একটা অংশকে বলা হয় আর একটা ক্রোমাটিড। তাহলে 2টি ক্রোমাটিড থেকে 4টা বাহু থাকে, কিন্তু এখানে একটু ভুল দিছে। তাহলে বাহু সম্পর্কে আমাদের পড়া শেষ। হ্যাঁ, কাইনেটোকোর, কাইনেটোকোর মানে কি? কাইনেটোকোর হচ্ছে একটা প্রোটিন। কিসের প্রোটিন? ক্রোমোজোমের প্রোটিন। এই প্রোটিনটা কোথায় থাকে? এইখানে থাকে, এই 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 প্রাইমারি কনস্ট্রিকশনের এখানে, অর্থাৎ মুখ্য কুঞ্চনের এখানে বা সেন্ট্রোমিয়ারের সাথে লাগানো থাকে, সহজ কথা। তো ভাইয়া এই কাইনেটোকোর শব্দটি আমরা কিভাবে ভাঙবো? দেখো এখানে কাইনে শব্দটি আছে। এখন ভাইয়া আমি তো কোনো জায়গায় কি জীবনে কাইনেসিস শব্দটি পাইছি? হ্যাঁ, আমি পাইছি যে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। সিস মানে প্রক্রিয়া, কাইনে মানে বিভাজন, আর সাইটো মানে সাইটোপ্লাজমে। তাহলে সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়াকে বলা হয় সাইটোকাইনেসিস। এটা কিন্তু তোমরা এসএসসি লেভেলে পড়ে আইছো, কিন্তু কোনোদিন ওয়ার্ড মিনিং ভাঙন করে সংজ্ঞাটা মনে রাখোনি। যেমন সিস মানে প্রক্রিয়া, কাইনে মানে বিভাজন, আর সাইটো মানে সাইটোপ্লাজমে। তাহলে সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়াকে সাইটোকাইনেসিস বলে। এখন আমি যদি বলি ভাই ক্যারিওকাইনেসিস সংজ্ঞা দাও তো, কে একজন ভেঙে ভেঙে দাও তো, হাত তোলো তো, আমি দেখি কে কে হাত তুলিছো। ক্যারিওকাইনেসিস এটা কি কি মানে, মানে জাস্ট শব্দ ভাঙনের মাধ্যমে তোমাকে বলতে হবে। ক্যারিওকাইনে কাইনেসিস, কাইনেসিস বলো তো। বিভাজন। হ্যাঁ, কে বলিস? হ্যাঁ সৈকত হাত তুলিছো মনে হয়, বলবা? মাহমুদুল বলো তো ক্যারিওকাইনেসিস। আপনি না বলছিলেন কাইনে শব্দটা হচ্ছে কাইনেটিক থেকে, গতির থেকে, মানে তাহলে এখানে আবার বিভাজন। বিভাজন, হ্যাঁ। ব্যাক আমি এভাবে ক্যারিও জানতে মানে তো চাচ্ছি, নিউক্লিয়াস। হ্যাঁ
আর ক্যারিও কাইনে মানে শব্দের তো অর্থ বিভাজন। নিউক্লিয়াস, আর কাইনেস শব্দের অর্থ আর বিভাজন, আর কাইনে মানে বিভাজন, আর সিস মানে প্রক্রিয়া। প্রক্রিয়া। তাহলে নিউক্লিয়াসের বিভাজনের প্রক্রিয়াকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। উত্তর শেষ। ক্যারিওকাইনেসিস। তো এটাকে পারোনি? এটা আমি এইভাবে জানতে চাচ্ছিলাম যে ওয়ার্ড মিনিং ভাঙনের মাধ্যমে এই সংজ্ঞাটা দেওয়া। ক্যারিও মানে নিউক্লিয়াস, ক্যারিওন থেকে এসেছে। হুম। আর কাইনে শব্দের অর্থ বিভাজন। এখন ভাই কাইনে শব্দটির অর্থ বিভাজন আপনি প্রমাণ করে দেখাই দেন। এখন দেখো, তুমি কিন্তু অনেক জায়গায় পড়িছো কাইনেটিক এনার্জি। কাইনেটিক মানে কি? গতি। গত ঋষি গতি। গতি মানে কি? কোনো কিছুর ভাগ হয়ে যাওয়া বা দৌড় মারা। অ্যানাফেজ দশে দেখবা ক্রোমোজোম গুলো এক মেরুতে যায়, আর অপর ক্রোমোজোম গুলো অর্ধেক হয়ে অপর মেরুতে যায়। তাহলে এটা একটা গতির সঞ্চার হলো না? তো অ্যানা মানে গতি, অ্যানাফেজ। আবার কাইনেটিক শব্দের অর্থ গতি। তো এখানে দেখো কাইনে শব্দটি ব্যবহৃত হয়েছে। এখন এই কাইনেটোকোর প্রোটিন গুলো কি কাজে লাগে আমাদের? এটা জেনে বা আমাদের কি কাজে লাগবে, বা আমাদের বাস্তব জীবনে এদের কাজ কি? যখন কোষ বিভাজন হয়, জাস্ট এই যে একটা কোষের যখন বিভাজন হয় এই জায়গায়, তো ক্রোমোজোম গুলো এই তন্তুর গায়ে লেগে থেকে বা জোড়া লেগে থেকে কিছু অংশ এদিক যায়, আবার কিছু অংশ এদিক আসে না? তো এই কাইনেটোকোর প্রোটিন গুলো দেখো সেন্ট্রোমিয়ারের একটি ছোট অবকাঠামো অংশ থাকে যাকে কাইনেটোকোর বলা হয়। অর্থাৎ এইখানে দেখো একটা কাইনেটোকোর নামে একটা ওয়ার্ড আছে এইখানে। তো এই যে কালো মতন দুইটা অংশ দেখতে পাচ্ছ না দুই সাইডে, এটার নাম কাইনেটোকোর। তো কাইনেটোকোর, আমি যদি এখান থেকে একটা রশ্মি যদি জুম করি, এখান থেকে ধরো এই রশ্মিটাকে আমি জুম করে এখানে আঁকালাম, তো ক্রোমোজোমটা এইভাবে থাকে এখানে। তাহলে এইখানে যে কাইনেটোকোর প্রোটিনটা যুক্ত আছে কার সাথে? এই যে স্পিন্ডল ফাইবার বা যন্ত্রের সাথে। এখন অ্যানাফেজ দশায় চলে এসেছে, তো এই ক্রোমোজোম গুলো অর্ধেক হয়ে এই মেরুতে যাবে, বাকি অর্ধেক এই মেরুতে গিয়ে অবস্থান নেবে। তো কার সাহায্যে গেল এটা? এই কাইনেটোকোর প্রোটিনের সাহায্যে। কারণ কাইনে মানে গতি, তাহলে গতি প্রাপ্ত হচ্ছে কার কারণে? এই ধরনের প্রোটিনের কারণে, কাইনেটিক কাইনেটিক কোর প্রোটিনের কারণে। তাই বলছে কাইনেটোকোর মাইক্রোটিউবিউলের সাথে সংযুক্ত থাকে। এখন মাইক্রোটিউবিউল কোনটা? এই যে চিকন চিকন ফাইবার, তার সাথে তো দেখো এক্স আকৃতির এই ক্রোমোজোমটা লেগে আছে। যখন অ্যানাফেজ দশায় যায় তখন দুই সাইডে ক্রোমোজোম গুলো দড়ি মারতে থাকে অর্ধেক হয়ে। তো এই অর্ধেক হয়ে যে শক্তিটা দিল কে? এই কাইনেটোকোর প্রোটিনটাই শক্তি দিল। আমি যদি বলি কাইনেটোকোর কি, তুমি বলবা প্রোটিন। কি করে? দুই সাইডে গতি সঞ্চার করে। প্রোটিন মানে কিন্তু শক্তি, তার মানে সে শক্তি দিয়ে ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করে অপর প্রান্তে নিয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। তো কাইনেটিক প্রোটিনটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়ার্ড, এবং এর কিন্তু কাইনেটিক এনার্জি থেকে এসেছে কাইনে শব্দটি। কাইনে মানে বিভাজনও হবে অনেক সময়। এগুলো ফাইন করে লিখে নিও স্টার্ট করে, এবং গ্রুপে পোস্ট দিবা। আর যে আমার কাছে দিবা ইনবক্সে, আমি এইখানে মানে আপলোড দিব। আর এটা এমন একটা অ্যাপস যার সবগুলো ফিচার আছে। এখানে অ্যাসাইনমেন্ট নেওয়া যায়, এক্সাম নেওয়া যায়, সবকিছু। সো আমাকে তোমরা দিবা হচ্ছে নোট করার ফলে। আর কেউ একটা ক্লাস মিস দিনা নাই, পরের ক্লাস কিন্তু বুঝতে পারবে না। আমি বুঝি না যে তোমরা কেন এরকম করো, আমাকে এত মানে তোমাদের খুশামত করতে হয় কেন? ক্রোমোমিয়ার, দেখো ক্রোমো মানে তুমি জানো, আর মিয়ার মানে অংশ। এখন এইটা তুমি এখন এই জায়গায় খুঁজে পাবা না। আমি যদি এই ক্রোমোজোমের দেহের গায়ে এরকম বিন্দু বিন্দু দিয়ে থাকি, দেখো এই গোল গোল বিন্দুগুলো দিকে খেয়াল করো। তো কোষ বিভাজনের আহ এর ২য় নম্বর অধ্যায়ে এই কথাটা বলা আছে। ক্রোমোমিয়ার মানে ক্রোমো মানে রং ধারণকারী, আর মিয়ার মানে অংশ। অর্থাৎ ক্রোমোজোমের গায়ে এই যে ক্ষুদ্র 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 আমি যে অংশগুলো আঁকলাম না, এগুলো তোমাদের বইয়ে এখন আঁকানো নেই, কিন্তু কোষ বিভাজনরত অবস্থায় গিয়ে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র এর গায়ে দানা দেখা যায়। সেই দানা দানা অংশগুলোর নাম হচ্ছে ক্রোমোমিয়ার। হ্যাঁ, মিয়ার মানে অংশ বা পার্ট, PART, পার্ট। কিসের পার্ট? এই যে গোল 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 বিন্দুগুলো আমি আঁকালাম, এগুলো কোষ বিভাজনের সময় দেখা যাবে, কিন্তু এখন তোমাদের এখানে দেওয়া নেই, কারণ এটা তোমার শেখার এখনো বয়স হয়নি। জাস্ট ওয়ার্ডটা জেনে রাখো, এটা ভবিষ্যতে 2য় নম্বর অধ্যায়ে গিয়ে পাবো। সো এটা নিয়ে খুব একটা কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। তো এখানে দেখো মায়োটিক, আমরা যদি প্রত্যেক, হ্যাঁ কিছু বলবা? ক্রোমো কি বলছিলেন, ভুলে গেছি। ক্রোমো মানে রং ধারণকারী, এ তো অনেকবার বলেছি, তো কোনো সমস্যা নেই, তুমি জিজ্ঞেস করছো, অনেক থ্যাংক ইউ তোমাকে। ক্রোমো মানে রং না ধারণকারী, তাই এই সবগুলা সেই জন্য। হ্যাঁ ক্রোমোজোম, এখানে ক্রোমো শব্দের অর্থ মনে করো ক্রোমোজোম, আর মিয়ার মানে অংশ, মানে ক্রোমোজোমের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র যে বিন্দুগুলো আমি আঁকাই দিলাম এখন এই চিত্রে, ওইগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। তো এবার তুমি রিডিং পড়ে দেখো, ওইগুলোই তাই লেখা। এই দেখো তাই এখানে লেখা যে
তোমরা কি লিখে নিচ্ছ? তো অবশ্যই লিখে নিও। মায়োটিক প্রোফেজ। হ্যাঁ, এটা যখন আমরা জনন কোষে যখন বিভক্তি হবে, হ্যাঁ, এরকম জুম হয়ে গেল কেন এত? তো ক্রোমোজোমের গায়ে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখা যাবে, যেগুলোর নাম ক্রোমোমিয়ার, এগুলো কোন দশায় দেখা যায়? প্যাকাইটিন উপদশায়। এখন প্যাকাইটিন শব্দের অর্থ কি? টিন মানে সুতা, তুমি অলরেডি জানো। আর প্যাকাই শব্দের অর্থ চিকন। জাস্ট তুমি অর্থ দুটো ভেঙে একটু খাতায় লিখে রাখো। এটা আমরা বিস্তারিত হয়ে দ্বিতীয় অধ্যায়ে জানবো যে প্যাকাইটিন উপদশাটা কি। আর মায়োসিসের, এখানে দেখো মায়োসিস কোষ বিভাজন, অর্থাৎ একটা জনন কোষের যখন বিভাজন হয়, অর্থাৎ 46টা থেকে যখন 23টা ক্রোমোজোমে রূপান্তরিত হয় যে কোষ বিভাজন, সেটার নামই তো মায়োসিস। মায়ো শব্দের অর্থ লিখে নাও, হ্রাস পাওয়া। মায়ো শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া। হ্রাস মানে কি? কমে যাওয়া বা ভাই পেজ লেসেন। অনেক কি হয়েছে? পেজ অনেক জুম হয়ে আছে দেখা যাচ্ছে। আচ্ছা, প্যাকাই বুঝতে কি পারছি। বলছেন? প্যাকাইটিনের প্যাকাই মানে কি? প্যাকাই, প্যাকাই মানে চিকন, আর টিন মানে সুতা। তুমি তো অলরেডি জানো টিন মানে সুতা। তো এর নাম কেন চিকন সুতা? তো এটা আজকে যদি ব্যাখ্যা জানতে চাও তাহলে আর কি বলবো, মানে ব্যাখ্যা দিতে গেলে তুমি বলবো ভাই আপনি খুব কম পড়াইছেন, অনেক টাইম আমাকে লস করছেন। এই কারণে আমি এগুলো বলতে চাচ্ছি না আসল ব্যাখ্যা, যদিও ভবিষ্যতে আমরা জানতে পারবো। তো দেখো, এখানে মায়োসিস শব্দটা জানা এখন অত্যাবশ্যক। মায়ো মানে কমে যাওয়া, বা ইংলিশে বলা হয় টু লেসেন। লেসেন মানে কমে যাওয়া, LESSEN এখানে। আর মানে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। তো কি কমে যায়? দেখো শেষে আবার একটা সিস আছে, মায়োসিস। তাহলে কমে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় মায়োসিস। মনে থাকে যেন। কি কমে যাবে? भैया 46টা থেকে 23টায় চলে আসবে। বুঝছো? भैया मायोसिस और मियोसिस क्या है कोई? মায়োসিস আর মিওসিস এটা কি हाँ একই কিনা? म्यूस হ্যাঁ, এটা हाँ म्यूस तो মাইটোসিস আলাদা। रास्ता। এ দেখো, মায়োসিস ডিফারেন্স আর মিওসিস একই কথা, একদম একই কথা, একই কথা। কিন্তু আবার হবে। মায়োটিকও কিন্তু একই কথা। মায়োটিক, মায়োটিক, মায়োসিস, মিওসিস একই কথা। আর মাইটোটিক আর মাইটোসিস আলাদা কথা। বুঝা যাচ্ছে কি কিছু? তুমি হ্যান্ড রাইজ করবা, বুঝছো? চ্যাট বক্সে কি সানরাইজ দেখছো করলে আমি তো এখন আপনি দেখেন না। হুম, কিছু বলছো? হ্যান্ড রাইজ করলে তো আপনি দেখেন না। কই, আমি হ্যান্ড রাইজ তো এখন মানে জিরো অপশন আছে। আমি হ্যান্ড রাইজ আমি করলে তো দেখছি। একবার করছিলাম কিন্তু এখন কোশ্চেন গুলো ভুলে গেছি। ও আচ্ছা। আচ্ছা, আমি একটু পেজটা একটু জুম করে একটু 1 মিনিট, মানে কিছুক্ষণ টাইম দাও। আমি কেন পারছি না এটা? এরকম হয়ে গেল কেন? ওই যে প্রথমবার আমি জুম করে ফেলছিলাম আর হচ্ছে না। এইবার হবে না মনে হয়। না তো। এবার হয়েছে না নাকি? এবার হয়েছে। এবার পড়ানো শুরু করছি আর কি। তো এইখানে মায়োসিস মানে মিওসিস, এর যে 5টা উপদশা আছে, 5টা উপদশার নামই হচ্ছে প্যাকাইটিন, লেপটোটিন, জাইগোটিন, ডায়াকাইনেসিস। এই 5টা উপদশার ভিতরে যে প্রথম উপদশা, তার নাম প্যাকাইটিন। তো প্যাকাইটিন মানে যখন চিকন চিকন সুতা নিউক্লিয়াসের ভিতরে থাকে, মানে ক্রোমোজোম মানে বিভক্ত হওয়ার আগে এই চিকন চিকন সুতার নাম তখন হয়ে যায় অন্য নাম, তার নাম হয়ে যায় প্যাকাইটিন। প্যাকা শব্দের হচ্ছে চিকন। হ্যাঁ, তো এটা জাস্ট এখন মনে রাখো, ভবিষ্যতে আমরা এর আসল ব্যাখ্যা জানবো যে এটার নাম কেন চিকন। তো এই প্রথম উপদশায় কি দেখা যায়? ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোমিয়ার গুলো কি? ক্ষুদ্র ক্ষুদ্র গুটি, ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা। তার মানে এর গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম গুটিকা লেগে থাকবে, ক্ষুদ্র ক্ষুদ্র গোল গোল অংশ লেগে থাকবে। হুম, তো এইগুলোর নামই ক্রোমোমিয়ার। কিন্তু ওয়ার্ড মিনিং জেনেই কিন্তু তুমি বুঝতে পারছো এর গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা লেগে থাকবে। সো এটা নিয়ে খুব টেনশন করার দরকার নেই। কে যেন চলে গেছে। আচ্ছা, এইবারে তারপরের অপশনটা দেখো। এখন ক্রোমোমিয়ারের নাম ইডিওমিয়ার।
ইডিও মানে আমি আগে বলছিলাম উদ্ভিদ, ওটা অনেক ক্ষেত্রে সঠিক। ইডিও উদ্ভিদে যখন এই ধরনের ক্রোমোমিয়ার গুলো দেখা যায় তখন এটার নাম কি হয়ে যায়? ইডিওমিয়ার। ইডিও শব্দের অর্থ উদ্ভিদ, মনে রাখবা। গৌণ কুঞ্চন, এটাকে নাম প্রাইমারি কনস্ট্রিকশন, কারণ সেন্ট্রোমিয়ার নামক ক্ষুদ্র মুখ্যকুঞ্চন ছাড়াও দেখো এই জায়গাটা, এই মুখ্যকুঞ্চন, এখানে তো আমরা পড়ছিলাম মুখ্যকুঞ্চন, তাই না? প্রধান সংকোচন বা সংকুচিত স্থান কিন্তু এই অঞ্চলটা, তাই না? তো এই অঞ্চল ব্যতীত আরেকটা এরকম খাদযুক্ত অঞ্চল থাকে যার নাম কি? গৌণকুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। হ্যাঁ, কনস্ট্রিকশন। তো মুখ্যকুঞ্চন ছাড়াও আর এক জায়গায় এরকম খাঁজ দেখা যায়। সেই কোথায় খাঁজ দেখা যায়? বাহুতে। কিন্তু কয় বাহুতে? অনেকগুলো বাহুতে। তাই বলছে কোনো এক বাহুতে এরকম আরেকটা খাঁজ দেখা যাবে যার নাম গৌণকুঞ্চন। গৌণকুঞ্চনকে বলা হয় নিউক্লিয়াস পুনর্গঠনকারী অঞ্চল। অর্থাৎ এই যে অঞ্চলটা, এটা যদি এখন এই ক্রোমোজোমটা যদি একটা নিউক্লিয়াস গঠন করে, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন তন্তু, সেই তন্তুগুলোর একটা এই ধরে এই নাম্বার মাথাটা এখানে হচ্ছে নিউক্লিওলাস তৈরি করবে। তার মানে করো যে এই জায়গা যে ক্রোমোজোম গুলো সেটা এই জিনিসটা তৈরি করতে সহায়তা করলো, নিউক্লিওলাস তৈরি করতে সহায়তা করলো এই অংশটা। তাই এর নাম বলা হচ্ছে নিউক্লিওলাস পুনর্গঠনকারী অঞ্চল। কারণ এই যে মাথার যে পেঁচানো সুতাগুলো ছিল, সেই মাথার পেঁচানো সুতাগুলোই একসময় এই নিউক্লিওলাস সৃষ্টির জন্য দায়ী থাকবে। তো এই কথাটার মানে এটা, আশা করি বুঝতে পেরেছো। তো এটা একটু মুছে দেই। দেখো তারপরে এসেছে যে, তো এই কথাটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসে, যে গৌণ অঞ্চল, যে গৌণ অঞ্চলটা সেটা নিউক্লিওলাস নির্মাণ করে। নিউক্লিওলাস মানে ভারী যে বস্তুটা, নিউক্লিয়াসের ভিতরে যে ভারী যে বস্তুটা, এটা গঠন করে কোন অঞ্চলটা? এই যে গৌণকুঞ্চনটা। গৌণকুঞ্চন মানে এখানে যে খাসটা সৃষ্টি হয়েছে, গৌণ মানে সেকেন্ড, গৌণ শব্দের অর্থ সেকেন্ড। হ্যাঁ, তারপরে দেখো স্যাটেলাইট। এখন ভাই স্যাটেলাইট কি জিনিস? কোন কোন ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত গোলাকৃতির একটি অংশ দেখা যায়, সেটার নামে স্যাটেলাইট। তো যেখানেই কনস্ট্রিকশনটা শুরু হয়েছিল সেকেন্ডারি, এই দেখো এইখানে যেখানে যেখানে হচ্ছে এই জায়গাটার কথা বলছি আমি, যেখানে সেকেন্ডারি কুঞ্চনটা হলো বা খাস সৃষ্টি হলো, সেই জায়গায় যে উপরে দুইটা গোল প্রান্ত আছে, এই দুই গোল প্রান্তটার নাম তখন স্যাটেলাইট হয়ে যাবে। আচ্ছা, স্যাটেলাইট কোথায় থাকে? শীর্ষে থাকে, আকাশে থাকে। আকাশ মানে শীর্ষ। দেখো তো এখানে শীর্ষে থাকে কিনা। তো ক্রোমোজোমের এক বাহুর ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত গোলাকৃতির একটি অংশ দেখা যায়। দেখো এই দুই সাইডে গোলাকৃতির মতো অংশ আছে, সেই অংশটার একদিকে গোলাকৃতি অঞ্চলকে বলা হয় স্যাটেলাইট, এ ধরনের ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তাহলে এই গোলাকৃতি অংশে যে সকল ক্রোমোজোম অবস্থান করছে সেটার নাম তখন কি হয়ে যাবে? বা এই অঞ্চলে যে সকল ক্রোমোজোম গুলো অবস্থান করবে সেটার নাম স্যাট ক্রোমোজোম। স্যাট ক্রোমোজোম কেন? কারণ স্যাটেলাইটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে স্যাট ক্রোমোজোম। আর অন্যভাবে বলা যায় এগুলো নিউক্লিওলাস গঠনকারী ক্রোমোজোম, তাই এর নাম স্যাট ক্রোমোজোম। বুঝছো? যেমন আমরা যে ছোলা খাই, পাট খাই, তুলা খাই, তো এই সকল উদ্ভিদের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের এক নাম্বার যে ক্রোমোজোম, কারণ আমি সেদিনকে সেই গত ক্লাসে বলছিলাম যে অনেকগুলো ক্রোমোজোম হতে পারে, সেই ক্রোমোজোমের 1 নাম্বার থেকে 46টা হতে পারে। তো এই 1 নাম্বার যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের 1 নাম্বার ক্রোমোজোমটা নিউক্লিওলাসের সাথে লাগানো থাকে, ভারী বস্তুর সাথে লাগানো থাকে। তো কার পরীক্ষা আসে যে সোলার কয় নাম্বার ক্রোমোজোম নিউক্লিওলাস পুনর্গঠন করে? উত্তর হবে 1 নাম্বার। হ্যাঁ, তো এইখানে সেই কথাটা আছে যে 1 নাম্বার ক্রোমোজোমের স্যাটেলাইট থাকে কার? সোলার। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে, তখন তোমার কিন্তু সেটা পারতে হবে যে কয় নাম্বার ক্রোমোজোম এবং কার। সোলার এবং 1 নাম্বার, মনে থাকে যেন। তারপরে দেখো টেলোমিয়ার। টেল মানে লেজ, তাহলে লেজ মানে কি? প্রান্ত। তাহলে এটা টেল, আমরা টেলোফেস পড়েছি না, সেই টেলোফেস থেকে এসেছে টেলোমিয়ার। মিয়ার মানে অংশ। তাহলে ক্রোমোজোমের যে লাস্টের দুই দিকের যে অংশগুলো, লাস্টের দিকে দেখো, ভালো করে দেখো, লাস্টের দিকে অংশ যে অংশগুলো সেটার নাম, ক্রোমোজোমের একদম দুই প্রান্তের অংশগুলোকে বলা হয় টেলোমিয়ার। যে টেলোমিয়ারের কাজ আছে বিভিন্ন, এইখানে সেই কাজগুলো লেখা। অর্থাৎ তুমি কখন মারা যাবা, কতদিন পরে মারা যাবা,
বিজ্ঞানীরা বলে দেয় না যে এই কোষগুলো এতদিন বাঁচবে। তো এই টেলোমিয়ারের ক্ষয়প্রাপ্ততার উপর নির্ভর করে বিজ্ঞানীরা নির্ধারণ করে এই ব্যক্তিটা এতদিন বাঁচবে। অর্থাৎ এইখানে দেখো কিছু 300 বিপি, 1500 বিপি, অর্থাৎ তোমার যখন বয়স, তুমি যখন প্রথম দিন জন্মগ্রহণ করছিলে তখন তোমার টেলোমিয়ারের যে বেস পেয়ারের সংখ্যা, টেলোমিয়ার মানে কিন্তু এখানেও ক্রোমোজোম অবস্থান করবে এবং সেখানে যে প্রোটিনগুলো অবস্থান করবে, কারণ ক্রোমোজোমগুলো কিসের তৈরি? প্রোটিন প্লাস ডিএনএর তৈরি ক্রোমোজোমগুলো কিন্তু। তো এখানকার যে প্রোটিন, এই জায়গায় বিপি শব্দের অর্থ দেখো, এই জায়গায় দেখো বিপি আছে, আমি এগুলো ডিলিট করি। এই দেখো এখানে দেখো বিপি শব্দটা আছে। এখন বিপি শব্দের অর্থ লিখে নাও বাইন্ডিং প্রোটিন, বাইন্ডিং, BINDING, বাইন্ডিং, আর পিতে হচ্ছে প্রোটিন। তাহলে বিপি শব্দের অর্থ কি? PROTEIN, প্রোটিন। তো বাইন্ডিং প্রোটিন বিপি, এই জায়গায় যে বিপি শব্দটা ব্যবহার হয়েছে এর নাম হচ্ছে বাইন্ডিং প্রোটিন। আমরা আজকে এই পেজ পর্যন্ত পড়বো, বুঝছো? আর একটুখানি হচ্ছে একটু অপেক্ষা করো। তো একটা মানুষ কতদিন বাঁচবে, বা প্রথম দিন তুমি যখন জন্মগ্রহণ করছিলে তখন এই টেলোমিয়ারের যে বেস পেয়ার গুলো আছে ক্রোমোজোমের বা ক্ষারগুলো আছে, সেই ক্ষারের উত্তর হবে কত হাজার? 8,000। তখন তুমি যখন তোমার বয়স 35 বছর হবে তখন ওই টেলোমিয়ারের সংখ্যা কমতে থাকবে, দেখো সেটা হয়ে যাবে তখন কত? 3,000। তুমি যখন 65 বছর উন্নীত হবা তখন সেটা কত হবে? 1500। তাহলে দেখো আস্তে আস্তে কমতে থাকছে। তাহলে একটা কোষের নিউক্লিয়াসের যদি আমার কোষকে যদি হিসাব করি, আমার কোষটাকে যদি টেনে নিয়ে আসি, তার ক্রোমোজোমের যে টেলোমিয়ার প্রান্তটা আছে দুই সাইডের, সেই প্রান্ত যদি কোষ ওই ক্রোমোজোমটার প্রোটিনটাকে ভালো করে খেয়াল করো, কি প্রোটিন? বাইন্ডিং প্রোটিন। বাইন্ডিং মানে যুক্ত করা, অর্থাৎ একটার সাথে একটা যে প্রোটিন যুক্ত করে আছে, বাইন্ডিং করা বলা হয়। তো এই প্রোটিনের ক্ষয়প্রাপ্ততা বা মানে বয়স দেখো, প্রথমে ছিল প্রোটিনের সংখ্যা কত? 8,000। 35 বছর আসলে কত হয়ে গেল? 3,000। তারপরে যখন তোমার বয়স 65 বছর তখন 1500। তুমি যেদিন মারা যাবা তার আগের দিন যদি হিসাব করা হয় সেই কোষগুলোকে, তাহলে সেদিন পাবা 0, 0, সেদিন তুমি মারা যাবা। তো বিজ্ঞানীরা এইভাবে জন্ম মৃত্যু নির্ধারণ করে একটা মানুষের। এটা যদিও এখনো 100% প্রমাণিত হয়নি, তবে জাস্ট অনুমান করা হয় আর কি। তারপরে দেখো, তাহলে আমরা টেলোমিয়ারের কাজ কিন্তু আংশিক অলরেডি পড়ে ফেলেছি। তো এই প্রথম উভয় প্রান্তে এই ধরনের টেলোমিয়ার কে দেখতে পান? উত্তর হবে যে মুলার। আমরা যে মুলা খাই সে টেলোমিয়ার আবিষ্কার করেন। দেখো মুলার, টেলোমিয়ার, এটা সুন্দর একটা মানে ছন্দ মতো আছে। তো মানুষের জরা রোগে টেলোমিয়ারের বিশেষ ভূমিকা আছে। তো এই টেলোমিয়ার জরা রোগ, গরুর যেমন জরা রোগ হয় না, জরা রোগ হচ্ছে আমাদের বিভিন্ন হাত পা পচা এরকম টাইপস রোগ আর কি। হ্যাঁ, তো এই ধরনের জরা রোধ জরা হচ্ছে একটা পচনশীল রোগ, আমাদের দেহের মাংস পচনশীল রোগ। সেইটা কি ধরনের এনজাইম এইগুলোকে প্রতিরোধ করতে সহায়তা করে, তা বলছে জরা রোধে মানে কাজ করে। রোধ মানে কিন্তু বাধা দেয়, তাহলে জরা রোগ হতে দেয় না কে? টেলোমারেজ এনজাইম। তাহলে এই অঞ্চলে কি ধরনের এনজাইম থাকে? পরীক্ষাটা আসে টেলোমারেজ। দেখো শেষে একটা এজ আছে, আমি বলছিলাম না যতগুলো এনজাইম পাবা তার শেষে দেখো এজ। আর যদিও আজকের ক্লাস খারাপ হোক আর ভালো হোক, এটা মনে রাখবে আজকে হচ্ছে আমি প্রথম মানে অজানা টুলসে কাজ করেছি, সো আমাকে এই টুলস গুলো ব্যবহার করতে আমার খুব বেগ পেতে হয়েছে। নেক্সট দিন থেকে আমার হাত আরো স্পিড আসবে, সো আমি এই কারণে টুলস গুলো সঠিক ব্যবহার এখন করতে পারছি না। তো আমি যেভাবে আজকে ক্লাসটা নিয়েছি, তো ভালো হোক খারাপ হোক কিছু মনে করো না। টেলোমারেজ, কারণ দুই প্রান্তে এমন এক ধরনের এনজাইম থাকে যেটি জরারোধ প্রতিরোধ করে। পরীক্ষা আসবে জরারোধে কোন ধরনের এনজাইম কাজ করে? উত্তর হবে টেলোমারেজ। দেখো শেষে একটা এজ আছে, এজ মানে সেখানে এনজাইমের অবস্থান, মনে থাকার জন্য। যা আর কিছুক্ষণ ক্লাস চলবে, তো দেখো তারপর ক্রোমোজোমের মাথায় কি ধরনের অংশ থাকে? ক্রোমোজোমের মাথায় ক্রোমোজোমের মাথায় এখানে সেই কথাটা বলছে যে রিপিটেড সিকোয়েন্স থাকে। রিপিটেড মানে এখানে বারবার অঞ্চলের সিকোয়েন্স থাকবে, যে সিকোয়েন্স বা যে কোডিং অঞ্চলগুলো ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করা। কার কাজ? কোষ বিভাজনে ডিএনএ এর কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করা এর কাজ। অর্থাৎ এই অঞ্চলগুলো কোষ বিভাজনের সময় ডিএনএ এর যে তথ্য বহনকারী অঞ্চলগুলো আছে, তাই বলছে কোডিং অঞ্চল মানে তথ্য বহনকারী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলকে বলা হয় কোডিং অঞ্চল।
সেইগুলোকে ক্ষয়প্রাপ্ত হতে রক্ষা করে এই টেলোমিয়ার অংশ। তাহলে পরীক্ষায় কিন্তু সত্য মিথ্যা থেকে এখান থেকে এইগুলো থেকে একটা কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি টেলোমিয়ারের ক্ষেত্রে সত্য নয়। তাহলে সেটি কোষ বিভাজনের সময় ডিএনএ এর তথ্যগুলোকে ধ্বংস হতে দেয় না, এটি হচ্ছে মানুষের জরারোধ করে, আবার এগুলো কত কত বয়স অনুযায়ী সেটা চেঞ্জ হয় বা ক্ষয়প্রাপ্ত হয়। তো এইগুলো কিন্তু সত্য মিথ্যা আকারে এখানগুলো আসতে পারে, এগুলো কিন্তু আমাদের পড়া শেষ। এখন ম্যাট্রিক্স কি? এই যে ম্যাট্রিক্স আর পেলিকল, এই দুইটা শব্দ, পেলিকল যদি শব্দ শোনো তাহলে সবসময় মনে রাখবা ক্রোমোজোমের আবৃতকারী একটা পর্দা। তাই বলছে দেখো, এই ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাইরে একটি পাতলা আবরণী কল্পনা করা হয়। অর্থাৎ আমরা এই যে ক্রোমোজোমটা দেখছি, সেই ক্রোমোজোমের গায়ে একটি জামা পরিয়ে দেওয়া হয়, যে জামার নাম বলা হয় পেলিকল। পেলিকল কি করে? ঈদের দিন যেমন আমরা জামা পরি, ক্রোমোজোমের ঠিক জামাটার নামই হয়ে যাবে পেলিকল। এখন ভাই ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা খুব একদম ইম্পর্টেন্ট না? এই ক্রোমোজোমের চারিদিকে পেলিকল দ্বারা আবৃত। অর্থাৎ পেলিকল মানে মনে করবো পলিথিন। পলিথিন কি করে? কোনো কিছুকে মানে ধারণ করে বা আবৃত করে রাখে। তো এই পেলিকল মানে পেপার, পেপারের ভিতরে যদি তুমি এক থলি পানি দাও, সেই পানিকে বলে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে ধারক, ধয়াকার রক অধারক, মানে কোনো কিছু ধারণ করে। কি ধারণ করছে? ক্রোমোজোমের বিভিন্ন উপাদানগুলো ধারণ করছে। কে ধারণ করছে? ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্স সহ যে বিভিন্ন বস্তুগুলোকে চারি সাইডে যে জামাকাপড় পরিয়ে দিচ্ছে তার নাম পেলিকল। তাই ক্রোমোজোমের বাইরে একটি পাতলা আবরণ কল্পনা করা হয়, একে পেলিকল বলা হয়। বর্তমানে এটি ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা এখনো প্রমাণিত হয়নি। দেখো সেখানে কিন্তু লেখা আছে প্রমাণিত হয়নি। অর্থাৎ পেলিকল কিছু কিছু বিজ্ঞানী স্বীকৃতি দিচ্ছে, কিছু কিছু বিজ্ঞানী স্বীকৃতি দেয়নি। তো ওই সাইটে কোন কোন বিজ্ঞানী দিছে তার নামগুলো এখানে সহ ওই সাইটে আছে। তো ওই এই পর্যন্ত আজকে পৃষ্ঠা পর্যন্ত পড়া। এর ভিতরে এই পেজ থেকে এমন কোন লাইন বুঝতে পারোনি, এমন কেউ কি আসো? দেখো তো। আজকে এই পর্যন্ত, বুঝছো? আমি স্টপ রেকর্ডিং করে দিচ্ছি। ওকে, থাক। কারো কোনো সমস্যা আছে হাত তোলো, আর না থাকলে বলো ভাই নেই, আমি চলে যাচ্ছি। সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ইমরান হাত তুলছে। আচ্ছা মরিয়ম বলো। আচ্ছা, মরিয়ম বলো। ও, ইমরান কে হাত হাত তুলছে? তুলছে। ওই ইমরান, ওই ইমরান, ওই sorry। ইমরান, ওই ইমরান, সরি। হ্যাঁ বলো ইমরান। ইমরান বলো। টেলোরোজ মানে টেলোরোজ মানে টেলোমারেজ, টেলোমারেজ, তাই তাই তো? তাই তো? জি এই ভাইয়া। যে টেলোমারেজ এই এনজাইমটা যে কি করে? টেলোমারেজ এনজাইমটা কি করে? করে আর কি। করে হ্যাঁ, আর কি। হ্যাঁ। তো টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধ করে। জরা এক ধরনের রোগ, যেটি গরুর হয়, মানুষের এখন আর দেখা যায় না। গরুর আগে এরকম পায়ের যে খুর ছিল না, পায়ের, গরুর পায়ের মাঝখানে এই জায়গায় ঘা হতো, এখনো হয় গরুর। এটা একটা ভাইরাস জনিত রোগ। তো এই ভাইরাস জনিত রোগ প্রতিরোধ করে এই টেলোমিয়ার অংশটা। টেল মানে লেজ আর মিয়ার মানে অংশ। লেজ মানে কেন বলা হয়েছে? লেজ শব্দের আর একটা নাম হচ্ছে প্রান্ত। প্রান্ত কোথায় থাকে? এই যে ক্রোমোজোমটা, তার প্রান্ত কোথায়? এই যে দুই সাইডের একদম একদম লাস্ট প্রান্ত। সেই লাস্ট প্রান্ত একটি বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে বলা হয় টেলোমিয়ার, যেটি মানুষের মৃত্যু নির্ধারণ করে ওইটার ক্ষয়প্রাপ্ততার উপর নির্ভর করে। আবার এই টেলোমেরাজ এনজাইমটা মানুষের এই যে যে রোগটা বললাম পচনশীল রোগ, সেই পচনশীল রোগ হতে বাধা দেয়। আর আরেকটা কাজ হচ্ছে কোষ বিভাজন অঞ্চল, ডিএনএ যে বিভিন্ন সিকোয়েন্স গুলো আছে, এটি জিসি, এইগুলো নিয়ন্ত্রণ, এগুলোকে ক্ষয়প্রাপ্ত হতে দেয় না। কে? এই টেলোমারেজ অংশটা, কোষ বিভাজনের সময় আর কি। তো এই কয়টা কাজ বুঝতে পারছো? ভাইয়া। আচ্ছা তাহলে আজকে সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। আর নেক্সট দিন সুন্দর করে ক্লাসে আরো সুন্দর হবে বলে আরো আশা সুন্দর করি। হবে বলে আশা করি। ভাইয়া হাবিব বোধহয় কিছু বলবে। আচ্ছা বলো। আচ্ছা, বলো। না না না, ঠিক আছে ঠিক আছে, কিছু বলার নেই। আমার ভয়েস শোনা যেতেছিল না, এত অনেকক্ষণ চিল্লাতেছিলাম। করতে হবে নাকি? করতে হবে নাকি? ঠিক আছে, অপ্রশ্নটা করে আসো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।
হুম, হয়েছে, দেখি।